গুড মর্নিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ইতিহাসের উপর থেকে থাকছে 37 নম্বর ক্লাস, এবং 37 নম্বর ক্লাসে টপিক থাকছে মুঘল বংশ অর্থাৎ মুঘল এম্পায়ার। তো এর আগের দিনের ক্লাসে আমরা শুরু করেছিলাম লোধি বংশ, যেটা দিল্লির সুলতান বংশের শেষ যে বংশ ছিল, সেই লোধি বংশের আমরা বাহলাল লোধির ব্যাপারে আমরা ডিটেলসে পড়ে নিয়েছি। লোধি বংশের বাহলর লোধির পরবর্তী শাসক আসবে সিকান্দার লোধি, এবং তারপর আসবে ইব্রাহিম লোধি। এগুলো একটু আমরা ডিটেলসে পড়বো। তারপর ইব্রাহিম লোধিকে পরাজিত করে আসছে ভারতে আরেকটা নতুন বংশ, সেটা হলো কি মুঘল বংশ, এবং তারা এসে সাম্রাজ্য প্রতিষ্ঠা করছে। তাই এই টপিকটাকে বলা হচ্ছে কি মুঘল সাম্রাজ্য। তো যে পর্যন্ত হয়েছিল তারপর থেকে আমরা শুরু করছি। তার আগে বলে রাখি, এর আগে অ্যানসিয়েন্ট হিস্ট্রি এবং মেডিভেল হিস্ট্রির অর্ধেক পার্ট, অ্যানসিয়েন্ট হিস্ট্রি তো পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, মেডিভেল হিস্ট্রি কিন্তু অর্ধেক হয়ে গেছে। যদি সেই ক্লাস না দেখে থাকো, উপরে আই বাটনে লিঙ্ক হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্রিভিয়াস ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস ক্লাসগুলো সেখান থেকে পরপর দেখে নিতে পারবে। তো আমরা লাস্ট ক্লাস পর্যন্ত দেখছিলাম কি লোধি বংশ অর্থাৎ লোধি ডাইনেস্টি। লোধি ডাইনেস্টি। তো লোধি ডাইনেস্টির টাইম পিরিয়ড কি ছিল? লোধি বংশের টাইম পিরিয়ড ছিল 1451। 1451 থেকে বাবরের সাথে যুদ্ধ হওয়া পর্যন্ত, অর্থাৎ 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত লোধি বংশের কিন্তু টাইম পিরিয়ড ছিল। এর আগের দিনের ক্লাসে বাহলল লোধি আমরা পড়েছি। বাহলল লোধি লোধি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। বাহলল লোধির পরবর্তী শাসক কে এসেছিল? এসেছিল সিকান্দার লোধি। লেখো এখানে সিকান্দার লোধি। সিকান্দার লোধি। বাহলল লোধির পরবর্তী শাসককে সিকান্দার লোধি। এই সিকান্দার লোধির টাইম পিরিয়ড কি ছিল? এনার টাইম পিরিয়ড ছিল, ইনি 1489 থেকে 1517, 1489 থেকে 1517 খ্রিস্টাব্দ পর্যন্ত এনার টাইম পিরিয়ড ছিল। এবং এই সিকান্দার লোধি ইনিও কিন্তু একটা শহরের প্রতিষ্ঠা করছেন। শহরের নাম কি? শহরের নাম হলো, আজকে যার নাম হলো আগ্রা। তো আগ্রা শহরের প্রতিষ্ঠাতাকে, আগ্রা শহরের প্রতিষ্ঠাতা হলেন সিকান্দার লোধি। তো এখানে লিখে রাখতে পারো, ইনি ইনি 1504 খ্রিস্টাব্দে বা 1504 সালে আগ্রা শহরের প্রতিষ্ঠা করেন। তো কোশ্চেন দেবে, আগ্রা শহরের প্রতিষ্ঠা কে করেছিলেন? তো অ্যান্সার হবে সিকান্দার লোধি। লোধি হতে দেবে না, ম্যাক্সিমাম কোশ্চেনে দেখা গিয়েছে প্রিভিয়াস ইয়ারে শুধুমাত্র সিকান্দার দিয়ে দেবে। তো আগ্রা শহরের প্রতিষ্ঠাতাকে সিকান্দার। ইনি 1506 সালে আগ্রা শহরের প্রতিষ্ঠা বা স্থাপনা করেন। স্থাপনা করেন। এছাড়া সিকান্দার লোধি কি করছেন? ইনি যখন আগ্রা শহরের প্রতিষ্ঠা করে দিচ্ছেন, তো ইনি এনার রাজধানীকে ট্রান্সফার করছেন। কোথায় নিয়ে যাচ্ছেন? রাজধানী আগে কোথায় ছিল? রাজধানী ছিল দিল্লিতে। তো দিল্লি থেকে রাজধানী নিয়ে যাচ্ছেন কোথায়? দিল্লি থেকে দিল্লি থেকে দিল্লি থেকে রাজধানী স্থানান্তর করেন এই আগ্রাতে, তার নতুন শহর আগ্রাতে। দিল্লি থেকে রাজধানী স্থানান্তর করেন, দিল্লি থেকে রাজধানী স্থানান্তর করেন কোথায়? করেন আগ্রাতে। তো কোশ্চেন দেবে যে কে সর্বপ্রথম তার রাজধানী দিল্লি থেকে আগ্রাতে নিয়ে যান? তো অ্যান্সার হবে সিকান্দার লোধি সর্বপ্রথম দিল্লি থেকে রাজধানী আগ্রা বা আগ্রাতে সর্বপ্রথম রাজধানী কে নিয়ে যান? অ্যান্সার হবে সিকান্দার লোধি। তো কবে নিয়ে যাচ্ছেন? তো দেখো, ইনি ইনি 1506 খ্রিস্টাব্দে 1506 খ্রিস্টাব্দে সর্বপ্রথম শাসক হিসাবে সর্বপ্রথম সর্বপ্রথম শাসক হিসাবে সর্বপ্রথম শাসক হিসাবে আগ্রাতে রাজধানী বানান। সর্বপ্রথম শাসক হিসাবে আগ্রাতে তার রাজধানী, আগ্রাতে তার ক্যাপিটাল বানান, আগ্রাতে তার রাজধানী বানান। তো আগ্রাতে রাজধানী কে বানিয়েছেন? বানিয়েছেন এই সিকান্দার বা সিকান্দার লোধি।
এই সিকান্দার লোদি ইনি একটা অন্য নামে কবিতা লিখতেন। কোশ্চেন দেয় তো ইনি কি নামে কবিতা লিখতেন, তো লিখে রাখো সিকান্দার লোদি বা ইনি ইনি গুলরুখি, কি বললাম, গুল গুলরুখি 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 নামে কবিতা লিখতেন। ইনি গুলরুখি নামে কবিতা লিখতেন। গুলরুখি নামে কি করতেন, কবিতা লিখতেন। কে, এই সিকান্দার লোদি। এবার এই সিকান্দার লোদির পরবর্তী শাসক আসছে কে, পরবর্তী শাসক আসছে ইব্রাহিম লোদি। তো নেক্সট হেডিং করো ইব্রাহিম লোদি, নেক্সট হেডিং করো ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদির টাইম পিরিয়ড কত থেকে কত পর্যন্ত, তো দেখো ইব্রাহিম লোদি 1517 খ্রিস্টাব্দে অর্থাৎ সিকান্দার লোদির ঠিক পরেই চলে আসছেন এবং এনার টাইম পিরিয়ড হলো 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং ইনি হলেন দিল্লির সুলতান বংশ বা লোদি বংশের অন্তিম শাসক। যাই দিক না কেন অ্যান্সার একই, টোটালটা দিল্লি সুলতান বংশ। দিল্লি সুলতান বংশে কটা বংশ ছিল, 5টা বংশ ছিল। যদি বলা হয় কি কি 5টা বংশ, সর্বপ্রথম দাস বংশ, তারপর খিলজি বংশ, তারপর সৈয়দ ডাইনেস্টি, সর্বপ্রথম দাস বংশ, তারপর খিলজি বংশ, তারপর তুগলক বংশ, তারপর সৈয়দ বংশ, আর লাস্ট হলো লোদি বংশ। তো লোদি বংশের অন্তিম শাসকের পাশাপাশি দিল্লি সুলতান বংশের অন্তিম শাসক। তো লিখে রাখো এখান থেকে ইনি দিল্লি সালতানাতের দিল্লি সালতানাত এবং এর পাশাপাশি লোদি বংশের অন্তিম শাসক। কারণ এনাকে মেরে দিচ্ছে বাবর। এনাকে হত্যা করে বাবর ভারতের নতুন একটা বংশের প্রতিষ্ঠা করছে, সেটা হলো কি মুঘল ডাইনেস্টি। তো ইনি দিল্লি সালতানাত এবং লোদি বংশের অন্তিম শাসক। আচ্ছা, ইব্রাহিম লোদির টাইম কালে কিন্তু ইব্রাহিম লোদি যুদ্ধ করছে। তো এনার দুটো বিশেষ যুদ্ধ, একটা হলো রানা সাঙ্গার সাথে, আরেকটা হলো বাবরের সাথে। তো হেডিং করো ইব্রাহিম লোদির সমকালীন শাসক। হেডিং করো এখান থেকে ইব্রাহিম লোদির সমকালীন কোন কোন শাসক ছিল। ইব্রাহিম লোদির সমকালীন শাসক। ইব্রাহিম লোদির সমকালীন শাসক। তো এনার সমকালীন শাসক কে ছিল, এনার সমকালীন শাসক ছিল রানা সাঙ্গা। কে ছিল, রানা সাঙ্গা ছিল এনার সমকালীন শাসক। এবং এই রানা সাঙ্গার সাথে ইব্রাহিম লোদি দুবার যুদ্ধ করে। তো দুবার যে যুদ্ধ করেছিল সেই যুদ্ধর নাম তোমাদের মনে রাখতে হবে, কোশ্চেন দেয় এবং সাল জানতে চাই। তো দেখো কার কার মধ্যে যুদ্ধ হচ্ছে, ইব্রাহিম লোদি ও রানা সাঙ্গা। ইব্রাহিম লোদি আর কে, রানা সাঙ্গা। ইব্রাহিম লোদি ও রানার সাঙ্গার মধ্যে কতবার যুদ্ধ হচ্ছে, দুবার যুদ্ধ হয়। এই দুটো যুদ্ধের নাম তোমাদের মনে রাখতে হবে। দুবার যুদ্ধ হয়, দুটো যুদ্ধ কি কি, তো দেখো 1517 খ্রিস্টাব্দে যুদ্ধ হচ্ছে, তার নাম হলো বান্ডির যুদ্ধ। এবং এর ঠিক পরের বছর 1518 খ্রিস্টাব্দে আরো আরেকটা যুদ্ধ হচ্ছে এই রানা সাঙ্গার সাথে, সেটা হলো খাতলির যুদ্ধ। তাহলে দুটো যুদ্ধ কার কার মধ্যে হচ্ছে, ইব্রাহিম লোদি আর রানা সাঙ্গার মধ্যে। একটা হলো বান্ডির যুদ্ধ এবং আরেকটা হলো কি, খাতলির যুদ্ধ। এবং এই দুটো যুদ্ধেই রানা সাঙ্গা কিন্তু জয়লাভ করেছিল, ইব্রাহিম লোদি পরাজিত হয়। তো এখানে লিখতে পারো এই দুটো যুদ্ধেই
এই দুটো যুদ্ধেই ইব্রাহিম লোদি পরাজিত হয়। ইব্রাহিম লোদি পরাজিত হন। ইব্রাহিম লোদি পরাজিত হন। এরপর এরা সমসাময়িক শাসক আসছে কে? ইব্রাহিম লোদি সমসাময়িক শাসক আসছে কে? বাবর আসছে। এবং বাবরের সাথে কি হচ্ছে? পানিপথের যুদ্ধ। তো নেক্সট হেডিং করো পানিপথের যুদ্ধ। তার আগে এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন দেখছো হিস্ট্রি ফাউন্ডেশন ব্যাচ, যেটা প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। অর্থাৎ রেলের এনটিপিসি, গ্রুপ ডি, এর পাশাপাশি পুলিশের সমস্ত এক্সাম, এসএসসির প্রত্যেকটা এক্সাম, পিএসসির যাবতীয় এক্সাম, ডাব্লিউবিসিএস সহকারে। ডাব্লিউবিসিএসটাও কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে যদি এই ব্যাচটা তোমরা পুরোপুরি কমপ্লিট করতে পারো। এবং শুধুমাত্র প্রিলি নয়, প্রিলির পাশাপাশি মেন্সটাও কিন্তু কভার হয়ে যাবে। এছাড়া এখানে দেখতে পাচ্ছ আদার্স যে এক্সামের নামগুলো দেওয়া আছে, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসেলেনিয়াস, এর মেন্সের ক্লাস কিছুদিনের মধ্যে শুরু হবে। তাই তোমরা রেডি থাকো মেন্সের ক্লাসে। যারা মনে করছো যে পিএসসি ক্লার্কশিপ বা মিসেলেনিয়াসের ফার্স্ট এক্সাম ক্র্যাক করতে পারবে, মানে প্রিলি ক্র্যাক করতে পারবে, তারা এখন থেকে মেন্সের প্রিপারেশন, মানে ক্লাস শুরু করব সম্ভবত ফেব্রুয়ারি মাসের 15 তারিখ নাগাদ শুরু করব। তো আমাদের ক্লাসে জয়েন হয়ে যাবে। আর বাকি যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের কিন্তু এই চ্যানেলে প্রত্যেকটা সাবজেক্ট সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ লাইভ ক্লাস প্রোভাইড করা হচ্ছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে। সুতরাং রেকর্ডেড হিসাবে ক্লাস তোমরা তোমাদের সময় মতো দেখে নিতে পারবে। তবে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকছে, কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না। এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদা আমাদের হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। নিচে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার শো হচ্ছে। যদি ব্যাচে যুক্ত হতে চাও, ব্যাচে যুক্ত হওয়ার জন্য কোনো রকম ফিস লাগে না। ব্যাচে যুক্ত হতে চাইলে নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার শো হচ্ছে সেই নাম্বারে শুধুমাত্র মেসেজ করে ইনফর্ম করবে। কেউ এই নাম্বারে নর্মাল কল, ভিডিও কল করবে না, বা কোনো রকম জিজ্ঞাসা থাকলেও শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদেরকে জানাবে। এছাড়া আরও একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই পেয়ে যাবে প্রতিটা এক্সামের জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ইংলিশ এবং ম্যাথের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পাবে এই চ্যানেল থেকে। তাই প্রত্যেককে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে নাও। রেগুলার বেসিসে চ্যানেলটাতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেলটি থেকে ক্লাসগুলো করতে থাকো। আচ্ছা, কি বললাম? হেডিং করো পানিপথের প্রথম যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে, সবাই জানে। কিন্তু এখন এক্সাম লেভেল এতটাই হার্ড হয়েছে, এখন কোশ্চেন দেবে যে কোন মাসে কত তারিখে। তো একদম ডেট সমেত মনে রাখতে হবে। এবং যেগুলো ইম্পর্টেন্ট দিয়ে বলি যে এগুলো টোটাল ডেট মনে রাখতে হবে, সেগুলো কিন্তু তোমাদের ডেট মুখস্থ রাখতেই হবে, কারণ সেখান থেকে কোশ্চেন দেবে। তো 21 এপ্রিল, 21 এপ্রিল 1526, 21 এপ্রিল 1526 খ্রিস্টাব্দে হয় পানিপথের প্রথম যুদ্ধ। কার কার মধ্যে হয়? আমরা আশা করি প্রত্যেকেই জানি পানিপথের যুদ্ধ বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল। কার কার মধ্যে হয়েছিল? এদিকে ছিল ইব্রাহিম লোদি এবং এদিকে ছিল কে? এদিকে ছিল বাবর। এদিকে ছিল বাবর এবং ইব্রাহিম লোদি। এই যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করেন। ইব্রাহিম লোদিকে পরাজিত করেন। আর এদিকে বাবর জয়ী হন। এবং বাবর জয়ী হওয়ার সাথে সাথেই ভারতে নতুন বংশের উদ্ভব ঘটে, অর্থাৎ মুঘল বংশের উদ্ভব ঘটে। এবং ইনি মুঘল সাম্রাজ্যের স্থাপনা করেন। ইনি মুঘল সাম্রাজ্যের স্থাপনা করেন। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। তাহলে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে যদি বলে, অ্যান্সার কি লিখবো? অ্যান্সার লিখবো বাবর। এবার অনেকে মনে হবে যে আমি তোপের ব্যাপারে বললাম না, বা বাবর যে নীতি অ্যাপ্লাই করেছিল এই পানিপথের যুদ্ধে সেটা বললাম না। তো সেগুলো আলোচনা করব যখন বাবর পড়াবো, তখন আবারও পানিপথের যুদ্ধ পড়াবো, সেখানে আমরা আলোচনা করব। তো এবার নেক্সট হেডিং করো
মুঘল ডাইনেস্টি, হেডিং করো এখান থেকে মুঘল বংশ বা মুঘল ডাইনেস্টি, মুঘল বংশ অর্থাৎ মুঘল ডাইনেস্টি, মুঘল বংশ অর্থাৎ মুঘল ডাইনেস্টি। মুঘল ডাইনেস্টি বা মুঘল বংশের টাইম পিরিয়ড কি ছিল? তো 1526 খ্রিস্টাব্দে এক্ষুনি দেখলাম বাবর পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে হারিয়ে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করছে। তো এই 1526 থেকে এই মুঘল সাম্রাজ্য চলবে ইংরেজ পিরিয়ড পর্যন্ত। ইংরেজ পিরিয়ডে 1857 সাল পর্যন্ত, মানে মহাবিদ্রোহ হয়েছিল 1857 সালে। সেই মহাবিদ্রোহে দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে, মুঘল সম্রাট ছিলেন, তাকে হটিয়ে দিয়েছিল, ইংরেজরা হটিয়ে দিয়েছিল। তো মুঘল বংশ রাজত্ব করেছিল প্রায় বলতে পারো 1526 থেকে প্রায় 225 বছর পর্যন্ত। এরা কিন্তু প্রায় 225 বছর এরা রাজত্ব করে, 1526 থেকে 1857 সাল পর্যন্ত। কিন্তু ঔরঙ্গজেবের পর বাবার হলো আবার যার সারিল ঔষধে, এটা আমরা ছোটবেলায় পড়েছি। ঔরঙ্গজেবের পর বাবরের পরে হুমায়ুন, হুমায়ুনের পরে আকবর, আকবরের পরে আকবরের ছেলে হলো জাহাঙ্গীর, জাহাঙ্গীরের পরে শাহজাহান, শাহজাহানের পরে ঔরঙ্গজেব। এই ছজনের পর মুঘল সম্রাট ছিল, কিন্তু তাদের দাবদাবা অত বেশি ছিল না, মানে তাদের অভিজাত্য অত বেশি ছিল না। তারপর ধীরে ধীরে চলে আসে, মানে ঔরঙ্গজেবের পর থেকে ধীরে ধীরে চলে আসে ইংরেজরা। তো ইংরেজ পিরিয়ড চলে আসে, এবং সেই পিরিয়ডটা চলে আসবে কিসের মধ্যে? চলে আসবে তোমাদের মডার্ন হিস্ট্রির পার্টের মধ্যে, অর্থাৎ আধুনিক ইতিহাসের মধ্যে। তো আমরা যেই ঔরঙ্গজেব কমপ্লিট করব, এবং ঔরঙ্গজেবের পাশাপাশি তোমাদের গতকাল পড়িয়েছিলাম যে সৈয়দ বংশের টাইম পিরিয়ডে, তুগলক বংশের টাইম পিরিয়ডে নাসিরউদ্দিন মাহমুদের আগে ছিল কে? ফিরোজ শাহ তুগলক, এবং তার আগে ছিল মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলকের সময় দুটো দক্ষিণ ভারতের সাম্রাজ্য স্থাপন হয়েছিল, একটা হলো বাহমনি আর একটা হলো বিজয়নগর এম্পায়ার। তো এই বিজয়নগর এম্পায়ারের ব্যাপারে আমরা একটু ডিটেলসে পড়বো, তারপরে আমরা মডার্ন হিস্ট্রিতে চলে আসব। তো হেডিং করো বাবর, হেডিং করো এখানে সবার প্রথমে বাবর, বাবরের টাইম পিরিয়ড কি ছিল? তো বাবরের টাইম পিরিয়ড দেখো, বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে, কিন্তু বেশি দিন ইনি শাসন করতে পারেননি। 1526 খ্রিস্টাব্দে ইনি ক্ষমতায় বসেন, এবং ক্ষমতায় বসার পরপরই ঠিক 4 বছরের মাথায়, মানে 1530 খ্রিস্টাব্দে বাবরের মৃত্যু হয়ে যায়। তো বাবরের শাসনকালের টাইম পিরিয়ড ছিল 1526 থেকে 1530 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো ইনি সবার প্রথমে লেখো, ইনি হলেন মুঘল বংশের প্রতিষ্ঠাতা, ইনি হলেন মুঘল বংশের প্রতিষ্ঠাতা, ইনি হলেন মুঘল বংশের প্রতিষ্ঠাতা, মুঘল বংশের প্রতিষ্ঠাতা। এনার পুরো নাম কি? বাবরের ফুল নেম, বাবরের পুরো নাম কি? এনার পুরো নাম হলো জাহিরউদ্দিন মাহমুদ বাবর। লিখে রাখো, জাহিরউদ্দিন মাহমুদ বাবর। জাহিরউদ্দিন মাহমুদ বাবর হলো এনার পুরো নাম। বাবরের জন্ম কবে হয়েছিল? কোশ্চেন দেবে এক্সামে। বাবরের ডেট অফ বার্থ DOB কবে, জন্ম কবে? তো বাবরের জন্ম হয়েছিল 14 ফেব্রুয়ারি। কবে? 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডেসের দিন। আর এখন সেটাকে বলা হয় কি, এখন ওই দিনটাকে ব্ল্যাক ডে হিসেবে পালন করা হয় পুলওয়ামা ঘটনার পরে। তো 14 ফেব্রুয়ারি আশা করি প্রত্যেকের মনে থাকবে, ভ্যালেন্টাইন ডের সাথে যদি রিলেট করো। 14 ফেব্রুয়ারি 1483 খ্রিস্টাব্দে
জন্ম হয়েছিল কার? জন্ম হয়েছিল বাবরের। এবং বাবরের জন্ম কোথায় হয়েছিল? জন্ম হয়েছিল ফারগানা জেলা। কোথায়? ফারগানা জেলা। ফারগানা, ফারগানাটা বর্তমান কোন দেশের মধ্যে পড়ে? ফারগানা ডিস্ট্রিক্ট, ফারগানা জেলা বর্তমানে পড়ে উজবেকিস্তানের মধ্যে। উজবেকিস্তান, উজবেকিস্তানের ফারগানা জেলাতে জন্ম হয় কার? জন্ম হয় বাবরের। বাবরের মা এবং বাবা নাম কিন্তু এক্সামে দেয়, কারণ আছে। কারণ হলো বাবর পিতার দিক থেকে একটা বংশধর ছিল এবং মাতার দিক থেকে আরেকটি বংশধর ছিল। তো কোশ্চেন এইভাবেও তোমাদের এক্সামে দিয়েছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে দেখলে দেখতে পাবে। বিশেষ করে এসএসসির এক্সামের ক্ষেত্রে বলছি, যখন এসএসসির এক্সাম দেখবে সিজিএল এ একটু বেশি ডিপলি চলে যায়, তো সেখানে বাবা মার নাম তো জিজ্ঞাসা করেই, এবং তার পাশাপাশি এদের বংশ, পিতার দিক থেকে বাবর কোন বংশের ছিল আর মাতার দিক থেকে বাবর কোন বংশের ছিল, এক্সামে কোশ্চেন দিয়েছে। তো পিতার নাম কি ছিল আগে দেখিনি। পিতার নাম ছিল উমার শেখ মির্জা। পিতার নাম কি ছিল? পিতার নাম ছিল উমার, পিতার নাম ছিল উমার শেখ মির্জা। উমার শেখ, উমার শেখ মির্জা। আর বাবরের মার নাম ছিল নিগার খানাম, কুতলুগ নিগার খানাম, কুতলুগ, কুতলুগ নিগার খানাম, কুতলুগ নিগার, নিগার খানাম। তো বাবরের পিতা কে ছিল? উমার শেখ মির্জা। এবং বাবরের মা কে ছিল? মা ছিল কুতলুগ নিগার খানাম। এই বাবরের পিতা ইনি কোন বংশধর ছিলেন? তো ইনি তৈমুর বংশের ছিলেন। বাবরের পিতা ইনি তৈমুর বংশধর, তৈমুর বংশের, তৈমুর বংশের ছিলেন। তোমাদেরকে পড়িয়েছি অলরেডি, আগের দিনের ক্লাসে সম্ভবত পড়িয়েছি। তৈমুর লং কবে ভারত আক্রমণ করেছিলেন? এক্ষুনি কমেন্ট বক্সে কমেন্ট করে অ্যান্সার করবে। যারা রেকর্ডেড ক্লাস দেখছো, লাইভ যারা দেখছো না তাদেরকেও বলবো, তো তারাও কিন্তু কমেন্ট বক্সে এক্ষুনি কমেন্ট করে অ্যান্সার করবে যে বাবরের পিতা উমর শেখ মির্জা ইনি যে তৈমুর বংশের ছিলেন, তো তৈমুর বংশের তৈমুর লং তিনি ভারতে আক্রমণ করেছিলেন কত সালে? বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার কিন্তু এক্সামে দিয়েছে। আর এদিক থেকে দেখো, কুতলুগ নিগার খানাম অর্থাৎ বাবরের মা, ইনি ছিলেন চেঙ্গিস খা অর্থাৎ মঙ্গোলিয়ান বংশধর। ইনি চেঙ্গিস খা, চেঙ্গিস খা, চেঙ্গিস খা অর্থাৎ মঙ্গোলিয়ান, মঙ্গোলিয়ান বংশধর, মঙ্গোলিয়ান বংশের ছিলেন, মঙ্গোলিয়ান বংশের ছিলেন। তাহলে বাবর দেখতে পাচ্ছ, বাবর পিতার দিক থেকে তৈমুর লং এবং মায়ের দিক থেকে চেঙ্গিস খা, দুটোই কিন্তু ডেঞ্জারাস শাসক ছিল। দুটো বংশের মিশ্রণ হচ্ছে কি? মিশ্রণ হলো এই বাবর। তো এখান থেকে আলাদাভাবে লিখে রাখতে পারো যে বাবর, বাবর পিতার দিক থেকে কে ছিলেন? মাতার দিক থেকে। তো পিতৃবংশের দিক থেকে দেখো, পিতৃবংশের দিক থেকে পিতৃবংশের দিক থেকে আরেকটা হলো মাতৃবংশের দিক থেকে, মাতৃবংশের, মাতৃবংশের দিক থেকে। তো পিতৃবংশের দিক থেকে ইনি তৈমুর লং এর পঞ্চম বংশধর ছিলেন। ইনি কে ছিলেন? তৈমুর লং এর, তৈমুর লং এর পঞ্চম, ফিফথ বংশধর, পঞ্চম বংশধর ছিলেন। আর মা ছিল চেঙ্গিস খার চতুর্থতম বংশধর। চেঙ্গিস খায়ের, চেঙ্গিস খায়ের চতুর্থ বংশধর, চেঙ্গিস খায়ের চতুর্থতম বংশধর, চতুর্থতম বংশধর ছিলেন কে? চতুর্থতম বংশধর ছিলেন এই বাবর। সুতরাং দেখবে এখনো, এখনকার সমাজেও প্রত্যেকেই দেখবে পিতৃবংশে পরিচিতি পায়। তো সেই হিসাবে বাবরও কি ছিল? বাবর ছিল এই
তৈমুর লঙ্গের বংশধর, মানে পিতৃবংশ থেকে পরিচয় পাচ্ছে, তাই বাবরকে বলা হয় কি চাগতাই তুর্ক। কারণ তৈমুর লং ছিলেন কে? তৈমুর লং ছিলেন চাগতাই তুর্ক। তো বাবর ছিলেন কে? চাগতাই তুর্ক। চাগতাই চাগতাই তুর্ক ছিলেন। এবার দেখো এই বাবরের বাবা নাম কি বললাম? উমর শেখ মির্জা। এই উমর শেখ মির্জা মারা যাচ্ছেন যখন বাবরের বয়স মাত্র 11 বছর। এবং বাবরের বয়স যখন 11 বছর, সেই টাইমে যখন তার বাবা মারা যাচ্ছে, বাবরের অন্যান্য যে ভাইরা ছিল, বাবর হয়তো সেই সাম্রাজ্যের কিং হতে পারে, রাজা হতে পারে, সেই ভয়ে বাবরকে তাড়িয়ে দিচ্ছে। কোথা থেকে তাড়িয়ে দিচ্ছে? ফারগানা জেলা থেকে বাবরকে, বাবরের অন্যান্য ভাই যারা আছে তাকে তাড়িয়ে বের করে দিচ্ছে, যা এখান থেকে বেরিয়ে যা, যা পারিস কর, করে ওইদিকে গিয়ে খেয়ে দেখে যা। তো এখানে লিখে রাখতে পারো যে বাবরের বাবরের বাবা বাবরের বাবা বাবরের বাবা 11 বছর বয়সে মারা গেলে 11 বছর বয়সে মারা গেলে বাবরের অন্যান্য ভাইরা বাবরের অন্যান্য ভাইরা তাকে ফারগানা জেলা থেকে তাড়িয়ে দেয়। তাকে ফারগানা জেলা থেকে তাড়িয়ে দেন। এবার দেখো বাবরকে যখন ফারগানা জেলা থেকে তাড়িয়ে দিল, তারপর ধীরে ধীরে বাবর কিভাবে ভারতে প্রবেশ করছে সেটা এখান থেকে দেখো। তো এখানে ম্যাপ একটুখানি ছোটভাবে ম্যাপটা এঁকে নিই, জাস্ট বোঝার জন্য। কেউ ম্যাপ দেখে হাসবে না, জাস্ট বোঝার জন্য আঁকছি। দেখো এই হলো ইন্ডিয়ার ম্যাপ, আশা করি বুঝতে পারছো। এবার দেখো এখান থেকে এইভাবে আছে কে? এখান থেকে এখানে আছে পাকিস্তান। কে আছে? পাকিস্তান। পাকিস্তানের ওপরে আছে এইভাবে আফগানিস্তান। পাকিস্তানের উপরে কে আছে? আফগানিস্তান। আফগানিস্তান। এবং আফগানিস্তানের আরো বাম সাইডে আছে কি? ইরাক, ইরান। এই পজিশনে আছে কে? আছে ইরাক, ইরান। ইরাক, ইরান। তো বাবর কোথাকার ছিলেন? বাবর ছিলেন উজবেকিস্তানের। বর্তমানে উজবেকিস্তানও এই ইরাক, ইরানের পোর্শনে পড়ে। বাবর ছিলেন কিন্তু এখানকার, কোথাকার? এই ইরাক, ইরানে। বাবর কোথাকার ছিলেন? বাবর ছিলেন এখানকার বাবর। তো বাবরকে তাড়িয়ে দিচ্ছে, বাবরকে তার ভাইরা তাড়িয়ে দিচ্ছে। যখন তাড়িয়ে দিচ্ছে, বাবর চলে আসছে আফগানিস্তানে। বাবর কোথায় চলে আসছে? আফগানিস্তানে। এবং আফগানিস্তানে একটা জায়গা আছে, তার নাম কি? তার নাম হলো সামারকান্দ। তো সামারকান্দে এসে বাবর কি করছে? আক্রমণ করছে। সামারকান্দকে যখন আক্রমণ করলো বাবর, আক্রমণ করার পর বাবর সেই যুদ্ধে হেরে গেল। তো এখানে লিখে রাখো যে বাবরের যখন 11 বছর বয়স হচ্ছে, তো 11 বছর বয়স হচ্ছে তার মানে কি? 1483 সালে, দেখো এক্ষুনি বললাম বাবরের জন্ম হয়, এর সাথে 11 বছর যোগ করো, 11 বছর যোগ করলে হবে 1494 সাল। তো 1494 সালে যখন তাকে তাড়িয়ে দিচ্ছে, সে তাড়িয়ে দেওয়ার পর সে আফগানিস্তানে চলে আসছে এবং সেখানে তার সৈন্যবাহিনী তৈরি করছে ধীরে ধীরে। এবং ঠিক তার 2 বছর পর 1496 সালে 1496 বাবর সর্বপ্রথম তার আক্রমণ করে। এর আগে বাবর কিন্তু কোনো যুদ্ধ করেনি। তো এখানে লেখো বাবর সর্বপ্রথম 1496 সালে
1496 সালে সামারকান্দে আক্রমণ করেন। কোথায় আক্রমণ করেন? সামারকান্দ। সামারকান্দ। বাবর 1496 সালে সামারকান্দে আক্রমণ করেন, কিন্তু তিনি পরাজিত হন। আক্রমণ করেন কিন্তু তিনি এই যুদ্ধে হেরে যান, তিনি পরাজিত হন, এই যুদ্ধে পরাজিত হন। বাবরের কিন্তু একটা জেদ ছিল, যে হেরে যাচ্ছে বলে যে ছেড়ে দিলাম তা না। বাবরের জেদ ছিল যে আমি আবার ঠিকঠাক প্রিপারেশন নেব, নিয়ে আবার অ্যাটাক করব। তাই বাবর ঠিক এর পরের বছর 1497 সালে বাবর আবার অ্যাটাক করছে, এবং অ্যাটাক করে সামারকান্দকে আবার তিনি জিতে নিচ্ছেন। তো 1498 সালে ঠিক তার এক বছর পর, ঠিক এক বছরে খুব প্র্যাকটিস করেছে, জিমে গেছে, কিভাবে সৈন্য পরিচালনা করতে হয় সেই সমস্ত জিনিস শিখেছে। এবং তার রক্তে তো আছে, যে তার রক্তে আছে ওদিকে বাবার থেকে তৈমুরলঙ্কের বংশধর, আর দিকে মায়ের দিক থেকে চেঙ্গিস খানের বংশধর। তো এক বছর ঠিকঠাক ট্রেনিং নেওয়ার পর, ঠিক এক বছর পর ইনি পুনরায় সামারকান্দকে আক্রমণ করেন। পুনরায় সামারকান্দ আক্রমণ করেন এবং জয়লাভ করেন, এবং সামারকান্দ জিতে নেন। সামারকান্দ জিতে নেন। সামারকান্দকে কি করছে? পুনরায় জিতে নিচ্ছে। এরপর বাবর যখন একবার জিতে গেল, এরপর পরবর্তী অ্যাটাক করতে যাচ্ছে বাবর 1502 সালে। কত সালে? 1502 সালে। 1502 খ্রিস্টাব্দে পরবর্তী অ্যাটাক করছে। 1502 সালে যে যুদ্ধটা হচ্ছে তার নাম হলো সারাইপুলের যুদ্ধ। সারাইপুলের যুদ্ধ। যুদ্ধের নাম কি? সারাইপুল। এই সারাইপুল যুদ্ধ কার মধ্যে হচ্ছে? সারাইপুলের যুদ্ধ হচ্ছে, দেখো, বাবরের মধ্যে। বাবর তো অবভিয়াসলি পার্টিসিপেট করবে। তো একদিকে লেখো বাবর, আরেকদিকে লেখো এই সারাইপুলের যুদ্ধ হচ্ছে উজবেকের সর্দার ছিল। উজবেকের সর্দার নাম কি? শেবানি খা। কার মধ্যে? বাবর এবং শেবানি খা কে ছিলেন? শেবানি খা ছিলেন উজবেকের সর্দার। উজবেকের সর্দার ছিলেন শেবানি খা। তো যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধেও বাবর প্রথমে হেরে যায়। এই যুদ্ধে বাবর কি হয়? হেরে যান, এবং জয়ী হন এই শেবানি খান। জয়ী হন এই শেবানি খান। এবং শেবানি খা যখন জয়লাভ করলো, তখন বাবর প্ল্যান করছে যে কিভাবে এই শেবানি খায়ের এলাকাটাকে দখল করা যায়। তো এই যুদ্ধের পর বাবর তার যে বোন আছে বাবরের, সেই বোনের নাম কি? খানজাদা বেগম। তো লেখো এই যুদ্ধের পর বাবরের সিস্টার নাম হলো খামজাদা বেগম। নাম কি? খানজাদা বেগম। এই খানজাদা বেগমের সাথে এই শেবানি খায়ের বিয়ে দিয়ে দিচ্ছেন। খানজাদা বেগমের সাথে শেবানি খায়ের বিবাহ দেন। যুদ্ধ করতে এসেছে, সেই যুদ্ধে বাবরকে হারিয়েছে, তো কিছু না কিছু তো স্যাক্রিফাইস করতে হবে। তো তার বোনের সাথে শেবানি খায়ের
কি করছে, বিবাহ দিয়ে দিচ্ছে। এই বিবাহের পর বাবর দেখো, বাবর এর ঠিক 2 বছর পর অর্থাৎ 1504 সালে, কবে, 1504 খ্রিস্টাব্দে বাবর আরো দুটো ক্ষেত্র দখল করছে। কোন কোন ক্ষেত্র? তো দেখো, বাবর আগে দখল করে রেখেছিল কি, সামারকান্দ। সামারকান্দ আফগানিস্তান এরিয়াতে, ধরো এটা হলো সামারকান্দ, সামারকান্দ, সামারকান্দ। আর এখানে আছে কাবুল এবং এখানে গজনি, কাবুল এবং গজনি, কাবুল এবং গজনি, এটা ধরো কাবুল এবং গজনি, গজনি। তো দেখো, বাবর যখন সারাইপুলের যুদ্ধে হেরে গেল, শেবানি খাঁয়ের সাথে তার বোনের বিয়ে দিয়ে দিল। বিয়ে দেওয়ার ঠিক 2 বছর পর বাবর আরো দুটো জায়গা দখল করছে। কোথায় কোথায় দখল করছে? কাবুল দখল করছে এবং এদিক থেকে গজনি দখল করছে। তো সামারকান্দ থেকে বাবর তার সৈন্যবাহিনী নিয়ে আসছে কোন দিকে, কাবুলের দিকে এবং গজনির দিকে, এবং এই দুটো এরিয়া দখল করে নিচ্ছে। তো 1504 সালে কি করছে, বাবর কাবুল ও গজনি ক্ষেত্র, কাবুল এবং কি গজনি, কাবুল এবং গজনি ক্ষেত্র জয়লাভ করে, জয়লাভ করে। এবং তোমরা আশা করি ম্যাপে তোমরা দেখেছো বা জানো যে আফগানিস্তানের যে টোটাল ল্যান্ড আছে, টোটাল ল্যান্ডটাই কিন্তু ম্যাক্সিমাম মানে প্রায় 90% পাহাড়ে ঘেরা। সুতরাং একটা জিনিস ভেবে দেখো যে তখনকার দিনে কিন্তু হেলিকপ্টার ছিল না যে আজকালকার মতো। তো তখনকার দিনে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সৈন্যবাহিনী নিয়ে যেতে কিন্তু অনেক দিন টাইম লাগতো, বা সরাসরি যোগাযোগ রাখা যেত না। তাই বাবর যখন সামারকান্দ থেকে কাবুলে আসছে বা কাবুল থেকে যখন গজনিতে অ্যাটাক করতে আসছে, তখন সামারকান্দ বাবরের হাতের থেকে বেরিয়ে যাচ্ছে। আবার যখন গজনি থেকে সামারকান্দ আবার দখল করলো, তখন এদিক থেকে গজনি কাবুল হাতের থেকে বেরিয়ে যাচ্ছে। তো এরকম একটা কিন্তু ঘটনা তখন হচ্ছিল, যে একটা দখল করছে আরেকটা হাতের থেকে বেরিয়ে যাচ্ছে, আরেকটা দখল করছে এবং অপরটা হাতের থেকে বেরিয়ে যাচ্ছে। তো বাবর দেখো এখানে আরেকটা উপাধি পাচ্ছে, সেটা একটুখানি লিখে নাও এখানে। বাবর যখন এই গজনি এবং কাবুল ক্ষেত্র জয়লাভ করছে, জয়লাভ করার পর বাবর একটা উপাধি ধারণ করছে। বাবর একটা কি করছে, উপাধি ধারণ করছে। তো কি উপাধি ধারণ করছে? তিনি বাদশাহের উপাধি ধারণ করছে, নিজেকে বাদশাহ বলছেন, বাদশাহ। এই যুদ্ধের পর বাবর যে উপাধি ধারণ করেন তার নাম কি, তার নাম হলো বাদশাহ। এবং কত সালে এই উপাধি ধারণ করছেন? 1507 খ্রিস্টাব্দে, 1507 খ্রিস্টাব্দে বাবর বাদশাহ উপাধি ধারণ করছেন। এবার দেখো, বাবরের ভারত আক্রমণ মানে ভারতে কেন আসছে বাবর। তো এখানে দেখো, বাবরের কিন্তু দুটো মেনলি সমস্যা ছিল। দুটো মেনলি সমস্যা কি? প্রথম সমস্যা হলো বাবরকে তার ভাইরা তার যে বাসস্থান ছিল, তার তিনি যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। কোথা থেকে তাড়িয়ে দিয়েছে? ফারগানা জেলা থেকে। তাড়িয়ে দেওয়ার পর বাবর আসলো যা হোক করে, প্রাণ বাঁচিয়ে আসলো আফগানিস্তানে। প্রথমে সামারকান্দ দখল করলো 1497 খ্রিস্টাব্দে। তো সামারকান্দ দখল করার পর বাবর ধীরে ধীরে কাবুল এবং গজনি ক্ষেত্র দখল করলো। যখন গজনি ক্ষেত্র দখল করছে, সামারকান্দ হাতের থেকে বেরিয়ে যাচ্ছে। আবার সামারকান্দ থেকে সৈন্যবাহিনী নিয়ে যখন গজনিতে আসছে, তখন ওদিক থেকে কাবুল হাতের থেকে বেরিয়ে যাচ্ছে, আবার ওদিক থেকে সামারকান্দ বেরিয়ে যাচ্ছে। তো এই মতো পরিস্থিতিতে বাবর দেখছে যে আমি যেটাই দখল করি না কেন, আমি সেখান থেকে অন্যদিকে যখন যাচ্ছি, আমার হাতের থেকে অপোনেন্টটা হাতের থেকে বেরিয়ে যাচ্ছে। তো এই মতো পরিস্থিতিতে ভারতে তখন দিল্লির পজিশন কোথায়? এরকম পজিশন হলো দিল্লি। দিল্লির তখন শাসক কে ছিলেন? দিল্লির শাসক ছিলেন লোদি বংশের অন্তিম শাসক ইব্রাহিম লোদি। ইব্রাহিম শাসক কে ছিলেন? ইব্রাহিম লোদি ছিলেন শাসক। কোথাকার? দিল্লি শাসক। এবং দিল্লির পার্শ্ববর্তী পাঞ্জাব, হরিয়ানা এই সমস্ত ক্ষেত্রে, এই পাঞ্জাব, হরিয়ানা এই সমস্ত ক্ষেত্রে শাসক ছিলেন কে কে? শাসক ছিলেন রানা সাঙ্গা। রানা সাঙ্গা ছাড়া ছিলেন ওদিকে মালাবার শাসক মেদিনী রায়, এবং আফগান শাসক ছিলেন কে? মাহমুদ লোদি।
আফগান শাসক ছিলেন মাহমুদ লোদি। তো এরা তিনজনে মিলে একটা টিম বানিয়েছে। কে কে? রানা সাঙ্গা। কে কে বললাম? এখানে নাম লিখছি নিচে। রানা সাঙ্গা, রানা সাঙ্গা, ওদিকে মেদিনী রয়, মেদিনী রয়, আর এদিকে মাহমুদ লোদি, মাহমুদ লোদি। তিনটে মিলে টিম বানিয়েছে এবং এরা কিন্তু চাইতো না যে ইব্রাহিম লোদি দিল্লিতে শাসন করুক, মানে ইব্রাহিম লোদিকে এরা সহ্য করতে পারতো না। এরা চাইতো যে ইব্রাহিম লোদি যেন দিল্লি থেকে হটে যাক। অথচ দেখো, এরা ইচ্ছা করলে নিজেরা কিন্তু এই ইব্রাহিম লোদির সাথে যুদ্ধ করে নিজেরা কিন্তু ইব্রাহিম লোদিকে পরাজিত করতে পারতো। কারণ ইব্রাহিম লোদির যখন ডিটেলসে পড়িয়েছি, আজকেই পড়ালাম, তখন বলেছিলাম যে ইব্রাহিম লোদির সমকালীন যে শাসক ছিল তিনি ছিলেন কে? রানা সাঙ্গা। এবং এই রানা সাঙ্গার সঙ্গে ইব্রাহিম লোদির কিন্তু দুটো যুদ্ধ হয়েছিল। কি কি? বান্ডির যুদ্ধ আর খাতুলির যুদ্ধ। এবং এই দুটো যুদ্ধেই রানা সাঙ্গা ইব্রাহিম লোদিকে কিন্তু পরাজিত করেছিল। সুতরাং রানা সাঙ্গা যদি একা পরাজিত করতে পারে, তাহলে এরা তিনজনে মিলে 100% ইব্রাহিম লোদিকে পরাজিত করতে পারত। কিন্তু সেটা না করে এমন একটা খারাপ কাজ করলো, সেটা কি? এই বাবরকে আমন্ত্রণ জানাচ্ছে যে বাবর, চলে এসো ভারতে, আমরা তোমাকে সাপোর্ট করব, তুমি এসে এখান থেকে দিল্লি থেকে ইব্রাহিম লোদিকে হটাও। তো বাবর চলে আসলো কোথায়? তার আমন্ত্রণ পেয়ে বাবর চলে আসলো হরিয়ানার এই পজিশনে, যার নাম হলো কি? পানিপথ। পানিপথ, পানিপথে চলে আসলো, ইব্রাহিম লোদিকে বলল যে এসে আমার সাথে যুদ্ধ করতে, যে দিল্লির শাসক কে হবে সেটার জন্য। তো এবার হেডিং করো এখান থেকে যে পানিপথের প্রথম যুদ্ধ। পানিপথের, পানিপথের প্রথম যুদ্ধ। নেক্সট পেজে হেডিং করছি, পানিপথের প্রথম যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? একটুখানি আগেই বললাম, 21 এপ্রিল, 21 এপ্রিল 1526। 21 এপ্রিল 1526 খ্রিস্টাব্দে হয় পানিপথের প্রথম যুদ্ধ। কার কার মধ্যে যুদ্ধ হয়েছিল? তো এক্ষুনি আমরা পড়ে আসলাম, বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। কার কার মধ্যে? বাবর এবং এদিকে অপোনেন্টে ছিল কে? অপোনেন্টে ছিল ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি। এই যুদ্ধের রেজাল্ট কি হয়েছিল? তো এই যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজিত হন। ইব্রাহিম লোদি এই যুদ্ধে হেরে যান, পরাজিত হন। আর বাবর এই যুদ্ধে জয়লাভ করেন। এবার বাবর দেখছে যে এত সময় তো আমি হেরে যাচ্ছিলাম, কিন্তু ভারতে এসে আমি ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিয়েছি এবং আমাকে এখান থেকে কেউ হটাতে পারছে না। তো বাবর এবার ভারতে বসে যায় এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে। বাবর দেখো, এই পানিপথের যুদ্ধে দুটো নীতি তিনি অ্যাপ্লাই করেছিলেন, সেটা এখান থেকে কোশ্চেন দেয়। কি কোশ্চেন দেবে? এই যুদ্ধে বাবর সর্বপ্রথম তোপের ব্যবহার করেছিলেন। এই যুদ্ধে কি হয়েছিল? সর্বপ্রথম তোপ। এই যুদ্ধে বাবর, বাবর সর্বপ্রথম, সর্বপ্রথম তোপের ব্যবহার করেন। তোপ অর্থাৎ কামান, যাকে কামান বলি আমরা, কামান বা তোপ, তোপের ব্যবহার করেন। দেখবে তোমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল হোক বা মিউজিয়াম হোক, বা যদি রাজস্থানের দিকে কোনো চিত্তরগড় দুর্গ ফুর্গে যদি যাও, সেখানে দেখবে কামান দেখতে পাবে। পুরোনো দিনে যে সমস্ত কামান ব্যবহার হতো, সেই কামান তোমরা সেখান থেকে দেখতে পাবে। তো তোপের ব্যবহার কোশ্চেন দেয়, সর্বপ্রথম তোপের ব্যবহার কে করেছিলেন ভারতে? তো অ্যান্সার হবে বাবর। কোন যুদ্ধে? পানিপথের যুদ্ধে। এবং এর পাশাপাশি বাবর একটা যুদ্ধ নীতি অ্যাপ্লাই করেছিল, সেটা হলো কি? তুলুগামা যুদ্ধ পদ্ধতি। তো এই যুদ্ধে, এই যুদ্ধে বাবর, এই যুদ্ধে বাবর তুলুগামা, তুলুগামা পদ্ধতি প্রয়োগ করেন। তুলুগামা পদ্ধতি প্রয়োগ, প্রয়োগ করেন, প্রয়োগ করেন। তাহলে এখান থেকে
একটা জিনিস বুঝতে পারলে যে ঘরের শত্রু বিভীষণ এরা ইচ্ছা করলে কিন্তু এই ইব্রাহিম লোদিকে হটিয়ে নিজেরাই দিল্লি দখল করতে পারতো, কিন্তু তা না করে বাইরে থেকে একজনকে ডেকে নিয়ে আসলো, বাইরের বিদেশিকে ডেকে নিয়ে ইব্রাহিম লোদিকে পরাজিত করালো। আর ইব্রাহিম লোদি এই যুদ্ধে পরাজিত হন এবং মারাও যান। তোপের আঘাতে এই যুদ্ধে ইব্রাহিম লোদি মারা যান। এবং এই যুদ্ধের পর বাবর একটা উপাধি ধারণ করছে। তো কি উপাধি ধারণ করছে এই যুদ্ধের পর? তো লিখে রাখো, এই যুদ্ধের পর বাবর কালান্দারের উপাধি ধারণ করেন। এই যুদ্ধের পর বাবর কালান্দারের উপাধি, এই যুদ্ধের পর বাবর কালান্দার উপাধি ধারণ করেন। কালান্দার উপাধি, এই যুদ্ধের পর বাবর কালান্দার উপাধি ধারণ করেন। কারণ বাবরের হাতে যখন এই পানিপথের যুদ্ধে বাবর যখন জিতে গেল এবং দিল্লির শাসক হয়ে গেল বাবর, তখন বাবর দেখলো যে ভারতে এতদিন কি হচ্ছিল, এতদিন বাবরকে তাড়িয়ে দিচ্ছিল তার ভাইরা, তারপর যে একটা জায়গা দখল করছে অন্য জায়গা হাত থেকে বেরিয়ে যাচ্ছে। এবং দেখবে যে এই সমস্ত ইরাক, ইরান বা আফগানিস্তান বলে, এখানে অত খনিজ সম্পদ নেই, ভারতে যত না খনিজ সম্পদ আছে। এই কারণে ভারতকে দেখবে প্রাচীনকালে বলা হতো সোনেকা চিড়িয়া, মানে সোনার পাখি বলা হতো ভারতকে। তো ভারত যখন বাবর দিল্লি দখল করলো, তখন বাবর দেখতে পেলো যে একটা বিরাট বড় খাজানা তার হাতে চলে এসছে। সুতরাং বাবর নিজে তো সেই খাজানা দখল নিল, তার পাশাপাশি তার যে খানদান ছিল, মানে তার যে আত্মীয় স্বজন, তাদেরকেও আমন্ত্রণ জানালো যে আসো, তোমাদের যা দরকার এখান থেকে নিয়ে যাও। তো এই উপাধির অর্থ কি? এর উপাধি নেওয়ার কারণ হলো, কারণ লিখে রাখতে পারো যে বাবর কি করছে, খাজানাকে তার আত্মীয় স্বজনদের জন্য খুলে দিল। তার আত্মীয় স্বজনদের জন্য খুলে দিল। এরপর এই পানিপথের যুদ্ধের পর বাবর কিন্তু আরো 3টে যুদ্ধ করবে পরপর বছরে, অর্থাৎ 1526 সালে যুদ্ধ করলো পানিপথের যুদ্ধ, তারপর 1527, 1528, 1529। এই 3টে যুদ্ধও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এক্সামে কোশ্চেন দেয়। এই যুদ্ধ নাম দিয়ে দেবে কত সালে হয়েছিল, বা কোশ্চেন দেয় এই যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল, বা সাল জানতে চাইবে। তো এখান থেকে দেখো, এরপর এই পানিপথের প্রথম যুদ্ধের পর যখন বাবর ভারতের ক্ষমতা তিনি দখল করলেন এবং মুঘল বংশ প্রতিষ্ঠা করলেন, এরপর বাবর ইব্রাহিম লোদিকে হারিয়ে দিল্লি দখল করলেও ইনি ভাবতেন যে এর আশেপাশে এই যারা রানা সাঙ্গা, তারপর মেদিনী রয় যারা ছিল, এই যে রানা সাঙ্গা, মেদিনী রয়, মামুদ লোদি, এরা একে কিন্তু হারিয়ে দিতে পারে, এরা কোনো না কোনো টাইমে এই দিল্লিতে অ্যাটাক করতে পারে। সুতরাং এদের রাস্তা আস্তে আস্তে কাট করতে হবে। তো সবার প্রথমে রাস্তা কাট কাকে করতে হবে? সবার প্রথমে এই রানা সাঙ্গাকে। তারপরে পাত্তা কাট করেছিল মেদিনী রায়, তারপর পাত্তা কাট করেছিল মামুন লোদি। 3টেকে রাস্তা থেকে হটিয়ে দিল, রাস্তার শত্রু পথের কাঁটা শেষ। সুতরাং এবার একদম বিন্দাসভাবে ভারতে শাসন করা যাবে। তো নেক্সট লেখো, বাবরের সাথে যুদ্ধ হচ্ছে কার? বাবরের সাথে রানা সাঙ্গার যুদ্ধ। বাবর ও রানা সাঙ্গার যুদ্ধ। বাবর ও রানা সাঙ্গার যুদ্ধ, হেডিং করো, বাবর ও রানা সাঙ্গার মধ্যে যুদ্ধ। বাবর এবং রানা সাঙ্গার মধ্যে যুদ্ধ। ওই বাবরের একটা নীতি ছিল যে বাবর প্রথম অ্যাটাক করলে ম্যাক্সিমাম টাইম হেরে যেত, যেমন সামারকান্দের ক্ষেত্রেও হলো বা সারাইপুলের ক্ষেত্রেও হলো, ঠিক তেমনই এখানেও তাই হচ্ছে। রানা সাঙ্গা কিন্তু শক্তিশালী শাসক ছিলেন, ইনি ইচ্ছা করলে ইব্রাহিম লোদিকে হারাতে পারতেন।
তো ইনি দুবার হারিয়েও ছিলেন, কিন্তু পরে এরা জোট করে বাবরকে ডেকে নিয়ে আসে। তো দেখো, বাবরের সাথে রানা সাঙ্গার যুদ্ধ হচ্ছে দুবার। প্রথমবার যে যুদ্ধ হচ্ছে সেটা কোথায় হচ্ছে? বায়ানা। তো প্রথম যুদ্ধ হলো বায়ানার যুদ্ধ। কোশ্চেন লেভেল যদি হার্ড করে তো কোশ্চেন দেবে বায়ানার যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল। বায়ানার যুদ্ধ কত সালে হয়েছিল? বায়ানার যুদ্ধ হয়েছে 1527 সালে, মানে পানিপথের যুদ্ধের পরে। কোন মাসে? ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি 1527 যুদ্ধ হচ্ছে শীতকালে। কার সাথে? বায়ানার যুদ্ধ রানা সাঙ্গার সাথে বাবরের। এবং এই যুদ্ধে দেখো, এই যুদ্ধে কে কে বললাম পার্টিসিপেট করেছে? একদিকে বাবর অবভিয়াসলি, এবং আর একদিকে রানা সাঙ্গা। রানা রানা সাঙ্গা। এবং এই যুদ্ধে রানা সাঙ্গা জিতে যাচ্ছে। রানা সাঙ্গা জয়লাভ করে এই যুদ্ধে, জয়ী হন। রানা সাঙ্গা জয়ী হন। তাহলে পরাজিত কে হচ্ছে? এই যুদ্ধে হেরে যায় বাবর। বাবর এই যুদ্ধে হেরে যায়। এবং একটা জিনিস এখানে, এই যুদ্ধে বাবর কিন্তু যায়নি, বাবরের সেনারা গিয়েছিল। বাবরের সেনারা পার্টিসিপেট করে। বাবরের সেনা, যেমন আকবর যখন পড়াবো, আকবর যখন ছোট ছিল, হিমুর মধ্যে যখন যুদ্ধ হয়েছিল, তখন আকবরের সেনাপতি বৈরম খাঁ কিন্তু অ্যাকচুয়ালি যুদ্ধ করেছিল, কিন্তু আমরা ম্যাক্সিমাম টাইম পড়ি আকবরের সাথে হিমুর যুদ্ধ হয়েছিল। তেমনি এখানে বাবরের সৈন্যবাহিনী যারা ছিল, সেই সৈন্যবাহিনীরা কিন্তু যুদ্ধ করেছিল। বাবর কিন্তু এই যুদ্ধে প্রত্যক্ষভাবে পার্টিসিপেট করেনি। তো এই যুদ্ধে যখন বাবরের মুঘল সেনারা যখন হেরে যাচ্ছে, তো বাবরের নীতি কি? বাবর হেরে যাওয়ার পরে দেখবে ঠিক তার মনের মধ্যে জেদ থাকে যে আমি ওই যুদ্ধ যে কোনো প্রকারে জিতবো। তো ঠিক তার 1 বছর হোক বা 5-6 মাস হোক, তার পরে কিন্তু বাবর আবার অ্যাটাক করে এবং সেই জায়গা দখল করে। তো বাবর যখন হেরে যাচ্ছে, বাবরের সৈন্যরা এই যুদ্ধে, তো এই রানা সাঙ্গা কে ছিল? রানা সাঙ্গা ছিল কিন্তু রাজপুত। রানা সাঙ্গা ছিল রাজপুত, এবং রাজপুতরা কিন্তু খুব মারে, বেধড়ক মারে। তো এই যুদ্ধে এই বাবরের সৈন্যদের ধরে ধরে রানা সাঙ্গার সৈন্যরা কিন্তু খুব মার মেরেছিল। এবং এতটা মার মেরেছিল, এই বাবরের সৈন্যরা কিন্তু ভয় পেয়ে গিয়েছিল। বাবরের সৈন্যরা ভয় পেয়ে গিয়েছিল। এবার বাবরের তো জেদ যে আমি রানা সাঙ্গাকে হারাবই। তো সৈন্যরা আবার চাইছে না, রানা সাঙ্গার সঙ্গে আর কখনো যুদ্ধ করবে না। তো দেখবে বিভিন্ন যুদ্ধের আগে এখনো দেখবে, বিশেষ করে মুভিতেই এখন দেখতে পাবে, বা যারা ফোর্সের সাথে রিলেটেড আছো, বা যারা কার্গিলের যুদ্ধ দেখেছো, বা 1971-এর যুদ্ধ দেখেছো, বা মুভিতে দেখেছো, দেখবে সেখানে কোনো যুদ্ধের আগে বা কোনো একটা অপারেশনের আগে সৈন্যবাহিনীকে মোটিভেট করে। দেখবে টিম লিডার কি করে? মোটিভেট করে। মেজর র্যাঙ্কের থাকে, দেখবে মেজর হোক বা ব্রিগেডিয়ার হোক, তারা দেখবে মোটিভেট করে। তো ঠিক বাবরও কিন্তু সেই নীতি অ্যাপ্লাই করছে। বাবরও মোটিভেট করছে যে রানা সাঙ্গাকে কিভাবে পরাজয় করা যায়। কিন্তু বাবর কে ছিল? বাবর ছিল কিন্তু মুঘলদের, অর্থাৎ বাবর ছিল আফগানিস্তান বলছি, ওদিকে ইরাক ইরানের মুঘল বংশের ছিলেন তিনি। বাবার দিক থেকে তৈমুর লঙের, আর মায়ের দিক থেকে চেঙ্গিস খায়ের। তো যাই হোক, সেটা পরের প্রশ্ন। বাবর এবার রানা সাঙ্গার সঙ্গে পরবর্তী যুদ্ধ কি হচ্ছে? খানুয়ার যুদ্ধ। পরবর্তী যুদ্ধ হবে খানুয়ার যুদ্ধ। খানুয়ার খানুয়ার যুদ্ধ। তো এই খানুয়ার যুদ্ধের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো ইনি সৈনিকদের মনোবল বাড়ানোর জন্য কিছু কাজ করেন। সবার প্রথমে গরম গরম ভাষণ দেন। গরম ভাষণ বলতে ওই যে ভাষণগুলো তোমরা শোনো, যে আর্মির কোনো কর্নেল হোক বা ব্রিগেডিয়ার হোক, তার টিমদের যেমন দেয় যে হাউ ইজ দ্য জোশ, যেমন উড়িতে তোমরা দেখেছো, তো ঠিক সেরকম জোশ দিচ্ছেন। তো বাবর বলছেন সৈন্যগণদের জন্য কি, আমরা যদি কমজোর হয়ে পড়ি তাহলে আল্লাহ অর্থাৎ ঈশ্বরকে আমরা কি জবাব দেব? বাবরের নীতি ছিল অনেকটা এখনকার সাথে রিলেট করতে পারবে। এখনকার বিভিন্ন যে
জঙ্গি সংগঠন আছে, সেই জঙ্গি সংগঠনদের তোমরা বিভিন্ন মুভিতে দেখে থাকবে। জঙ্গি সংগঠনরা কি করে, যে জিহাদের জন্য আমরা লড়াই করছি, এই যুদ্ধে যদি তুমি কোরবান হয়ে যাও তাহলে তোমার জায়গা, তুমি যদি মারা যাও তাহলে তোমার জায়গা হবে একদম ডাইরেক্ট জান্নাতে। তুমি আজকে অমুককে মারো, ওখানে 10টা 100টা লোককে মেরে দাও, এবার তুমি যদি সেই যুদ্ধে যদি মারা যাও তাহলে তোমার আর কোনো কষ্ট থাকবে না, তুমি পেগম্বর হয়ে যাবে, তোমার জায়গা জান্নাতে হবে। ঠিক সেম ডায়লগ এখানে বাবর দিচ্ছে। বাবর কি বলছে, যে আমরা কমজোর হয়ে কেন পড়ছি, ঈশ্বর যদি আমরা কমজোর হয়ে পড়ি তাহলে আল্লাহকে আমরা কি জবাব দেবো। দেখবে সেম ডায়লগ ওই জঙ্গিরাও তাই বলে। আমরা এই লড়াই লড়ছি, আমাদের নিজেদের জন্য লড়ছি না, এটা আমরা ধর্মের জন্য লড়াই লড়ছি, জিহাদের জন্য লড়াই লড়ছি। এই জিহাদ জিহাদ কথা শুনে থাকবে বিভিন্ন জঙ্গি সংগঠনের মুখে। তারা যখন নতুন ছোট ছোট বাচ্চাদের ব্রেন ওয়াশ করে, সেম একই ডায়লগ দেয়। আর আমরা যদি লড়াই করতে করতে মারাও যাই তাহলে আমাদের জায়গা হবে কোথায়, জান্নাতে। অর্থাৎ আমরা নিজের স্বার্থের জন্য নয়, আমরা ইসলামকে প্রচার করতে এখানে ভারতে এসেছি, বাবর তার সৈনিকদের বলছে। এবং যখন দেখবে, বিশেষ করে তোমরা ওই প্রভাসের একটা মুভি ছিল, নাম মনে আসছে না, মাহিষ্মতি সাম্রাজ্যে, মাহিষ্মতি সাম্রাজ্যের নামটা কমেন্ট করো, আমার খেয়াল আসছে না নামটা। তো সেখানে দেখবে যখন মাহিষ্মতি সাম্রাজ্যটা পুনরুদ্ধার করতে গিয়েছিল, তখন প্রভাস তাদের সৈন্যবাহিনীদের কিন্তু মোটিভেট করছিল এইরকম ধরনের কিছু বলে। তো ঠিক তেমন বাবর মোটিভেট করছে, এবং বাবর বলছে আমরা যদি আজ জিতে যাই তাহলে পুরো ভারতে ইসলামের জয় জয়কার হবে, আর কাফিরদের ইসলাম ধর্মে আমরা পরিবর্তিত করতে পারবো। কাফির বলতে আগের দিনের ক্লাসেই বুঝিয়েছি, কাফির বলতে নন মুসলিম যারা, মানে তার মধ্যে হিন্দুও পড়বে, জৈনও পড়বে, বৌদ্ধ ধর্ম পড়বে, শিখ ধর্ম পড়বে, মানে মুসলিম বাদ দিয়ে বাকি সমস্ত ধর্ম তার মধ্যে চলে আসবে। তো তাদেরকে কি বলে, তাদেরকে এই সমস্ত জিহাদি পাবলিকরা বলে কাফির। তো কাফিরদের কি করা যাবে, কাফিরদের ইসলাম ধর্মে পরিবর্তিত করা যাবে, মোটিভেট করছে। এছাড়া তিনি জিহাদের বিভিন্ন স্লোগান দিচ্ছে। এছাড়া বাবর সৈনিকদের ওপর, কারণ বাবর একটা জিনিস জানতো, যে তার যে সেনাবাহিনী আছে তারা মদ পেলে আর কিছু না, মদে তারা মাতাল। তো বাবর দেখছে যদি এই যুদ্ধের আগে মদ খেয়ে যদি পরের দিন যুদ্ধ করার সময় মাতলামি করে, কেউ যদি ঘুমিয়ে থাকে, কেউ যদি চিতই পড়ে থাকে, তাহলে যুদ্ধ করতে গিয়ে যাবে। তো বাবর প্ল্যানিং করে এদের থেকে একটা প্রমিস চেয়ে নিচ্ছে, কিসের উপরে, যেমন দেখবে আদালতে গেলে হিন্দু মানে সেই কয়েদি যদি হিন্দু ধর্মের হয়, কয়েদি বলো বা যে মানে দিতে আসবে, মানে সাক্ষী দিতে আসবে, তাদের বলে দেখবে যে যদি হিন্দু হয় তাহলে গীতা দেয়, মুসলিম হলে কোরআন, বা তারপরে খ্রিস্ট ধর্ম হলে বাইবেল, এই সমস্তগুলো বই নিয়ে আসে এবং বলে যা বলবো সত্য বলিব। ঠিক তেমনই সৈনিকদের কি করছে বাবর, কোরআনের ওপর হাত রাখতে বলছে, রেখে বলতে বলছে যে আমি মদ খাবো না, মদ খাওয়া আমরা ছেড়ে দেব, এই শপথ নিতে। তো এই তিনটে কাজ বাবর করেছিল, কি, এক ভাষণ দিয়েছিল স্ট্রংলি, সেকেন্ডলি জিহাদের বিভিন্ন স্লোগান দিয়েছে, তৃতীয়ত জিহাদের স্লোগান বলতে কি, যে তুমি যদি মারাও যাও তাহলে তোমার এলাকা কোথায় হবে, তোমার স্থান হবে জান্নাতে। তো এই স্লোগান দিল জিহাদের, ভাষণ দিল, এবং এদিক থেকে যাতে তার সৈন্যবাহিনীরা মদ না খায় সেই কারণে তাদেরকে কোরআনের ওপর হাত রাখিয়ে তাদের ওপর কাছ থেকে শপথ নিয়ে নিল, প্রমিস নিয়ে নিল। এবার খানুয়ার যুদ্ধে বাবর সেখানে যাচ্ছে। কবে হচ্ছে খানুয়ার যুদ্ধ, ডেট মনে রাখবে। খানুয়ার যুদ্ধ হচ্ছে ঠিক তার 1 মাস পর, 17 মার্চ। দেখো ফেব্রুয়ারিতে কিন্তু বাবরের সৈন্যরা এই রানা সাঙ্গার কাছে হেরে গিয়েছিল। ঠিক তার পরের মাসে 17 মার্চ 1527 সালে বাবর আবার রানা সাঙ্গার সামনে যাচ্ছে। তাহলে বাবর, আর এদিকে থাকছে কে, রানা সাঙ্গা, এদিকে থাকছে কে, রানা সাঙ্গা। এবং এই যুদ্ধে বাবর কি করছে, বাবর রানা সাঙ্গাকে হারিয়ে দিচ্ছে, রানা সাঙ্গা হেরে যান, আর বাবর এই যুদ্ধে জয়ী হন, এই যুদ্ধে জয়ী হন।
এবং এই যুদ্ধের পর বাবর আরো আরেকটা উপাধি ধারণ করছে। কি উপাধি ধারণ করছে? তো বাবর গাজী উপাধি ধারণ করছে। গাজী কোশ্চেন লেভেল যদি হার্ড করে তখন কিন্তু বলবে যে বাবর গাজী উপাধি ধারণ করে কোন যুদ্ধের পর? তো খানুয়ার যুদ্ধের পর বাবর গাজী উপাধি ধারণ করেন। এবং এর অর্থ কি? গাজীর অর্থ কি? এর অর্থ হলো ধর্ম বিজেতা। এর অর্থ কি? এর অর্থ হলো ধর্মকে জয়লাভ করা, অর্থাৎ ধর্ম বিজেতা। ধর্ম বিজেতা হলো গাজীর অর্থ। এরপর মেদিনী রায় এবং ওদিকে মামুন লোদির সাথে যুদ্ধ হবে। তো পরবর্তী যুদ্ধ লেখো চান্দেরির যুদ্ধ। পরবর্তী যুদ্ধ লেখো চান্দেরির চান্দেরির যুদ্ধ। পরবর্তী যুদ্ধ লেখো চান্দেরির যুদ্ধ। চান্দেরি যুদ্ধ কবে হয় এর সাল মনে রাখলে হবে, আর ডেট না মনে রাখলেও কোনো ব্যাপার না। 29 জানুয়ারি 1528, ঠিক পরের বছর চান্দেরির যুদ্ধে কার কার সঙ্গে হয়? তো অবভিয়াসলি এদিকে বাবর এবং এদিকে মেদিনী রয়। মেদিনী রয় কে ছিলেন? মালাবার শাসক। মেদিনী রয় ছিলেন মালাবার শাসক। মালাবার শাসক। তো বাবরের সাথে মেদিনী রায়ের যুদ্ধ হয় এবং এই যুদ্ধে মেদিনী রয় হেরে যায়। মেদিনী রয় পরাজিত হয় এবং বাবর এই যুদ্ধে জয়ী হন। বাবর এই যুদ্ধে জয়ী হন। এর ঠিক পরের বছর আরো আরেকটা যুদ্ধ হয়। সেটা কি? সেটা হলো ঘরঘরার যুদ্ধ। ঘরঘরার যুদ্ধ। এবং এই যুদ্ধে কার কার মধ্যে হয়? এই যুদ্ধ হয় এদিকে অবভিয়াসলি বাবর এবং এদিকে হয় আফগান সেনা। কার মধ্যে? আফগান সেনা। আফগান সেনা। এবং আফগান সেনার নেতৃত্ব দেন কে? আফগান সেনার কে লিড করছিলেন কে? লিড করছিলেন মাহমুদ লোদি। লিড করছিলেন মাহমুদ লোদি। কবে হয়েছিল এই যুদ্ধ? এই যুদ্ধ হয়েছিল 6 মে 1529 সালে এই যুদ্ধ হয়। এবং এই যুদ্ধে মাহমুদ লোদি পরাজিত হন, হেরে যান। এবং এই যুদ্ধেও বাবর জয়ী হন। এবার বাবর ধীরে ধীরে প্রত্যেকটা যুদ্ধে কিন্তু জয়ী হচ্ছে। তাহলে বাবর কটা যুদ্ধ করলো? এসে ভারতে এসে পানিপথের প্রথম যুদ্ধ, তারপর কি বললাম? তারপর বললাম বায়ানার যুদ্ধ, যে যুদ্ধে বাবর হেরে গিয়েছিল। তারপর খানুয়ার যুদ্ধ, কার সাথে? রানা সাঙ্গার সাথে। তারপর চান্দেরির যুদ্ধ মেদিনী রয়ের সাথে। ঘরঘরার যুদ্ধ করেছিল আফগান সেনা, লিড করছিল কে? মাহমুদ লোদির সাথে যুদ্ধ হয়। এর ঠিক পরের বছর 1530 সালে বাবরের মৃত্যু হয়। 1530 সালে বাবর মারা যান। বাবরের মৃত্যু হয়। এবং বাবর যখন মারা যান এর পরের শাসক কে চলে আসবে? পরের শাসক চলে আসবে বাবরের ছেলে। তার নাম হলো কি? তার নাম হলো হুমায়ুন। তো হুমায়ুনের ব্যাপারে ডিটেলসে আমরা নেক্সট দিন ক্লাসে দেখব। এখান থেকে একটা কোশ্চেন দেয়, বাবরের মৃত্যুর পর বাবরের যে কবর দেওয়া হয়, কবর কত জায়গায় দেওয়া হয়? তো বাবরের মৃত্যুর পর বাবরের কবর দুই জায়গায় দেওয়া হয়। দুই জায়গায় দেওয়া হয়। কোথায় কোথায়? প্রথমবার কোথায় দেওয়া হয়? তো এখান থেকে দেখো, প্রথমবার দেওয়া হয় আরামবাগে। প্রথমবার কোথায় দেওয়া হয়? প্রথমবার দেওয়া হয় আরামবাগ। প্রথমবার দেওয়া হয় কোথায়? আরামবাগ। আরামবাগ কোথায়? আগ্রাতে। আগ্রা আরামবাগে প্রথমবার তাকে কবর দেওয়া হয়। তারপর এখান থেকে তুলে নিয়ে গিয়ে, কারণ বাবরের ইচ্ছা ছিল তার যে অন্তিম যে মানে তার যে কবর, মানে তার যে একে ইংলিশে বলা হয় কি? কবর দেওয়াকে ইংলিশে বলা হয় নাম
বাবরের টম অফ বাবর। তো বাবরের ইচ্ছে ছিল তাকে যেন কাবুলে দফনানো হয়। তো কাবুলে দফনানোর জন্য মানে তার ইচ্ছার জন্য তাকে দ্বিতীয়বার এখান থেকে তুলে নিয়ে গিয়ে একে দফন করা হয় কোথায়? দফন করা হয় কাবুলে, কাবুল। তো বাবরকে সেকেন্ড বার দফন করা হয় কোথায়? কাবুলে দফন করা হয়, কারণ বাবরের সেটা ইচ্ছা ছিল যেন তাকে কাবুলে দফন করা হয়। এর পরবর্তী শাসক আসবে বাবরের ছেলে হুমায়ুন, যেটা আমরা নেক্সট দিন ক্লাসে আলোচনা করব। আচ্ছা, এখানে একটা শর্টকাট ট্রিক্স আমি একটুখানি আলোচনা করব, কারণ অনেকে ভুলে যায় এই বাবর যে 4টে যুদ্ধ করেছিল, যে 4টে যুদ্ধ জয়লাভ করেছিল সেটার ব্যাপারে। তো তার মনে রাখার একটা শর্ট ট্রিক্স লেখো এখানে। বাবর 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 1526 মে পানি পিয়া। 1526 সালে সে কি করলো? জল খেলো। পানিকে বলা হয় কি, আমরা কি বলি? জল। পানি পিয়া, পানি পিয়া। এর ঠিক পরের বছর 1527 মে খানা খায়া। 1527 মে কি খাবার খেলো? খানা খায়া। 1528 1528 1528-এ সে মনে করো রাতে খাবার খেলো। খাবার খেয়ে তো সাথে সাথে শুয়ে পড়া ঠিক না। তো খাবার খেয়ে সে পায়চারি করতে বেরোলো, রাস্তায় একটু হাঁটতে বেরোলো। তো হাঁটতে যখন বেরোলো সে আকাশের দিকে তাকালো এবং দেখতে পেলো সেখানে কি? চাঁদ। তো 1528 মে চাঁদ দেখা, চাঁদ দেখা। চাঁদ দেখার পর বাবরের ঘুম পাচ্ছে, বাবর চলে আসলো কোথায়? ঘরে। তো 1529 মে বাবর ঘর গায়া এবং 1530 মে বাবর মার গায়া। এই যেটা বললাম গল্প সহকারে, এইটুকু যদি মনে রাখতে পারো তাহলে টোটাল ডিটেলসে তোমরা মনে রাখতে পারবে। কারণ ম্যাক্সিমাম ক্যান্ডিডেট গুলিয়ে ফেলে কোথায়? খানোয়ার যুদ্ধ কবে হয়েছিল, চান্দেরের যুদ্ধ কবে হয়েছিল, ঘারগারের যুদ্ধ কবে হয়েছিল, এই তিনটে গুলিয়ে ফেলেছি। এই যুদ্ধগুলো কবে হয়েছিল? তো এখান থেকে দেখো পানি, পানি মানে কি? পানিপথের যুদ্ধ। পানি মানে পানিপথের, পানি মানে পানিপথের যুদ্ধ। পানি মানে কি? পানিপথের, পানি মানে পানিপথের যুদ্ধ। খানা মানে খানুয়ার যুদ্ধ, খানা মানে খানুয়ার যুদ্ধ। চাঁদ দেখা মানে চন্দেরির যুদ্ধ, চাঁদ দেখা মানে চন্দেরির যুদ্ধ। ঘর গায়া, ঘর মানে ঘর ঘরার যুদ্ধ। আর মার গায়া মানে বাবরের মৃত্যু হচ্ছে, বাবরের মৃত্যু কত সালে হয়? এটাও বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। বাবর মারা যায় কবে? 1530 সালে। তো এই ট্রিক্সটা তোমরা অ্যাপ্লাই করতে পারো বা তোমরা তোমাদের মতো ভাবেও মনে রাখতে পারো। তো যাই হোক, আশা করি ক্লাস ভালো লেগেছে। ক্লাসটা অনেকটাই লেন্দি হয়ে গেছে। তো ক্লাস একটু লেন্দি হবে কারণ অনেক দিন তোমাদের মাঝখানে গ্যাপ চলে গেছে। এবার একটু তোমাদের লং, মানে লং বলতে কি, মানে আগে 1 ঘন্টা ক্লাস করাতাম, এখন হয়তো আরও 10 মিনিট কি 15 মিনিট একটু এক্সট্রা নেব। তো এক্সট্রা 15 মিনিট নিয়ে আমরা সেই যে তোমাদের ডিফারেন্সটা পড়ে গিয়েছিল সেটাকে কভার দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাস আশা করি ভালো লেগেছে। যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ক্লাস ভালো লাগলে, বারবার বলেছি, ক্লাসটাকে অবশ্যই লাইক করে যাবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।